যে আর সহ্য হচ্ছে না। আর কত কষ্ট দেবেন আমাকে বিধাতা। জীবনের সুখ কি জিনিস তা তো চোখেই দেখলাম না। যাও দুটো মেয়ে হলো, তাও তাদের হারিয়ে ফেললাম। কি রে ছোট, কাজে ফাঁকি দিয়ে মরা কান্না করলে চলবে নাকি? এদিকে সকালবেলার চাটাও দিলি না আমার ঘরে। বর্দি কিন্তু আজকে তোর খাওয়া বন্ধ করবে দেখিস। কবেই বা ঠিক মতো দুটো ভাত খেতে পেরেছি মেজদি। প্রতিদিনই তো আমার খাওয়া পাতে কথা শুনতে শুনতেই পেট ভরে যায়। কি এত বড় কথা? শেষে কিনা তুই আমাদের এই অপবাদ দিলি? লোকে শুনলে তো বলবে সতীন হয়েছি বলে তোর ওপর আমরা অত্যাচার করি। না না, তোমরা কেন অত্যাচার করবে? সব তো আমার কপালের দোষ মেজদি। আমার কপালে এসব লেখা ছিল বলেই না ঘটছে। তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? উপরে উপরে আমাদের সাথে ভালো থেকে তলে তলে সতীনদের নামে বদনাম। আজ কর্তা আসুক বাড়িতে, তোর ব্যবস্থা করছি। কি ব্যাপার মেজো? তোকে পাঠালাম জল খাবারের খোঁজে, আর তুই কিনা এখানে এসে চেঁচামেচি করছিস? বলি সকাল সকাল রান্নাঘরে এত হট্টগোল কিসের শুনি? চেঁচামেচি কি আর সাধে করি দিদি? ছোট বলে কিনা আমরা নাকি ওকে ঠিক মতো পেট পুরে খেতে দেই না। কি এত বড় কথা? কি রে ছোট, মেজো যা বলছে তা কি ঠিক বলছে? এখন আমি যাই বলি না কেন, তোমরা কি আর আমার কথা বিশ্বাস করবে? সেই তো শেষমেশ আমাকেই দোষী সাব্যস্ত করবে। তোর তো সাহস কম নয় ছোট, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো। এই মেজো, খাবার যা আছে সব নিয়ে চল। আজকে ও সারা দিন না খেয়েই থাকবে। একদম ঠিক বলেছো দিদি। একবেলা না খেয়ে থাকলে আর এমন কাব্য মারা কথা বের হবে না মুখ দিয়ে। এসব মরা কান্না বাদ দিয়ে দুপুরের রান্না শুরু কর ছোট। বর্দি চলো আমরা খেয়ে নেই গিয়ে। তাই চল, খাবারগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। কই রে আমার দিদি ভাইয়েরা, কোথায় গেলি তোরা? কি হয়েছে ঠাকুমা, ডাকছো কেন আমাদের? বাড়ি এসে তোদের দেখতে পেলাম না, তাই ভাবলাম কোথাও গেছিস কিনা, সেই জন্যই তো ডাক দিচ্ছিলাম রে। শাক কোথায় পেলে গো ঠাকুমা? আর বলিস নে দিদিভাই, একটু কমলার কাছে গিয়েছিলাম, ফেরার পথে দেখি গোপাল পাট শাক নিয়ে যাচ্ছে, তাই আমি কটা শাক চেয়ে আনলাম। বাবা, গোপাল কাকা তোমাকে শাক দিয়ে দিল এত সহজে? কাকা যে হাড় কিপটে, এত সহজে তো কাউকে কিছু দেওয়ার পাত্র নয় সে। ওরে বোকা মেয়ে, আমার নামও তো গয়া রানী, এত সহজে হার মানার পাত্রী আমিও যে নই। শাক না দিয়ে কোথায় যাবে শুনি? যাক, ভালোই হয়েছে। এমনিতেও তো ঘরে তেমন কিছুই নেই আজ রান্না করার মতো। দুটো আলু সেদ্ধ আর পাট শাক দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ঠাকুমা। তোদের জন্য বড্ড মায়া হয় রে দিদিভাই, আমি তো তোদেরকে ঠিক মতো খেতে দিতে পারি নে। না জানি কার বুকের ধন আমার বাড়িতে অবহেলা এভাবে পড়ে আছিস। আমাদেরকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ঠাকুমা, আমরা এখানে দিব্যি ভালো আছি। তুমি না থাকলে হয়তো বানের জলে ভেসে কুমিরের পেটে চলে যেতাম। বিধাতা মানুষকে সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করেন দিদিভাই, তোদের এখন দুঃখ দিয়ে পরীক্ষা করছেন। একদিন দেখবি ঠিক তোদের সুখ ফিরে এসেছে। তাই যেন হয় ঠাকুমা, তোমার কথাই যেন সত্যি হয়। তা বলি ছায়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও বাড়িতে থাকলে তবে না দেখতে পাবে? ওকে তো নদীর ঘাটে পাঠিয়েছি জল আনার জন্য। কখন গেছে জল আনতে? এই তো বেশ খানিক আগেই গেছে, কিন্তু এখনো তো ফিরলো না। আমাদের বাড়ির সাথেই তো নদীর ঘাট, জল নিয়ে আসতে তো এত সময় লাগার কথা না। ঠিক কারোর সাথে গল্পে মজেছে দেখ।
না হলে এক ঘটি জল আনতে কারোর এত সময় লাগে নাকি? ও তুমি ঠিকই ধরেছো, ঠিক কারোর সাথে গল্পে মেতেছে। এই মেয়ে যে এত গল্প করায় পটু না। এদিকে সকাল থেকে কিছুই খাইনি আমরা। সে কি, তোরা এখনো কিচ্ছুটি মুখে দিসনি? তোমাকে ছেড়ে আমরা কি খেয়েছি কখনো? এখন শাকগুলো আমায় দিয়ে বারান্দায় বসো দেখি, আমি ভাত নিয়ে আসি রান্নাঘর থেকে। তুই শাকগুলো নিয়ে রান্নাঘরে রেখে দে, ছায়া এলে তারপরই না হয় খেতে বসবো। ঠিক আছে ঠাকুমা, দাও শাকগুলো আমায় দাও। ঠাকুমা যে সকাল সকাল উঠেই কোথায় গেল কে জানে। এদিকে ঘরেও তো তেমন কিছু নেই যে একটু রান্না করব। কটা কুচো চিংড়ি ধরে নিয়ে যেতে পারলেও তো একটু ভালো হতো। কি রে ছায়া, কলস ডুবিয়ে ডুবিয়ে এত কি বিড়বিড় করছিস? কি এক মনে? কি আর ভাববো কুবের দাদা, ভাবলেই কি আর সমাধান খুঁজে পাওয়া যায়? তা তুমি কোথায় গিয়েছিলে গো? আরে আমি মাঝ নদীতে গেছিলাম রে ছায়া। শুনলাম মাঝ নদীতে নাকি খুব ভালো মাছ পাওয়া যাচ্ছে কদিন ধরে, তাই ভাবলাম এক পা ঘুরে আসি গিয়ে। তা তুমি কি মাছ পেলে? হ্যাঁ রে ছায়া, মাছের সাথে অনেক কাঁকড়াও পেয়েছি। আজকের বাজারে ভালো দাম পাওয়া যাবে সব মিলিয়ে। তাহলে তো খুব ভালো। তা তুমি আজকে একলা কেন? বিমল কাকাকে দেখছি না যে। আজকে বিমল দাদা আসেনি, বৌমনির শরীরটা বেশি ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই তো আমি একাই বেরিয়ে পড়েছি। সে কি, কাকিমার আবার কি হয়েছে? ও তেমন কিছু না, কদিন ধরে পেটের ব্যামোয় ভুগছে। আজকে নগেন বৈদ্যের বাড়ি নিয়ে যাব বলেছে। তাহলে বিকেলে এক ফাঁকে আমি আর দিদি গিয়ে বরং কাকিমাকে দেখে আস। সে যা, সেটা মায়া কোথায়? আমি তো একাই জল নিতে এসেছি। এসে ভাবলাম দুপুরে রান্নার তো কিছু নেই, যদি কটা কুচো চিংড়ি ধরে নিয়ে যেতে পারি তাহলে এবেলা আর খাবারের চিন্তা করতে হবে না। ওহো, এই ব্যাপার, তা আমাকে আগে বলবি না তুই? আমার জালে আজকে অনেক কুঁচো চিংড়ি পড়েছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে কিছু কুঁচো চিংড়ি দিই, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাস। তাহলে তো খুব ভালো হয় দাদা। আমি তো আরো আজকে দুপুরে রান্নার কথা ভেবে ভেবে একেবারে অস্থির হয়ে যাচ্ছিলাম। এই নে ছায়া, এখানে যা চিংড়ি আছে তা দিয়ে তোদের দুদিন ভালোভাবে কেটে যাবে। তুমি খুব ভালো গো দাদা। এ গায়ের মানুষ আমাদের সাহায্য না করলে আমাদের যে কি হতো। আমরা সবাই মানুষ, একজনের বিপদে আর একজনের সাহায্য করব, এটাই তো নিয়ম। এখন বাড়ি গিয়ে রান্না চড়িয়ে দে দেখি, আমি মাছগুলো নিয়ে হাটে যাই। কি রে দিদি ভাই, তোর হলো? আমার যে খিদে, পেটটা একেবারে চো চো করছে। এই তো ঠাকুমা, আমার হয়ে গেছে। সকালেই সব করে রাখবো ভেবেছিলাম, কিন্তু তুমি বাড়িতে নেই বলে আর কুমড়ো ফুলের বড়াটা বানাইনি। তুমি আসলে গরম গরম বড়া খাবে বলে এখন বানাচ্ছি। তোরা দু বোনে সংসারের কত কিছু বুঝিস রে মা। তোদের যে জন্ম দিয়েছে নিশ্চয়ই সে কোনো না কোনো পুণ্য করেছে, কিন্তু অভাগীর কপাল যে বড্ড পোড়া। এত ছোট বয়সে তোদেরকে হারাতে হলো। ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা কে বলতে পারে বলো ঠাকুমা? তবে ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে আমাদের মায়ের সাথে। অবশ্যই দেখা হবে দিদি ভাই। বিধাতা কাউকে কখনো অসমাপ্ত রাখেন না। কিছু কেড়ে নিলে তার থেকে অবশ্যই ভালো কিছুই উপহার দেন। তোমার কথাই যেন সত্যি হয় ঠাকুমা। কি রে, ছায়া তো এখনো এলো না। মুখ পুরি কি সকালের বাদ দুপুরে খাবে নাকি? কি জানি, এতক্ষণে তো ফিরে আসার কথা। ওই তো
চলে এসেছে। তা কি রে ছায়া, জল আনতে বুঝি এত সময় লাগে? সকালের ভাত কি একেবারে দুপুরে খেয়ে অন্ন বাঁচিয়ে রাখবি নাকি? না গো ঠাকুমা, আসলে জল নিয়ে আসার সময় কুবের দাদার সাথে দেখা হলো, তাই দুটো কথা বলছিলাম। এদিকে আমরা তোর জন্য অপেক্ষা করে বসে আছি, আর তুই কিনা গল্পে মজেছিলি। গল্প করেছি বলেই না দুপুরের খাবার জোগাড় করতে পারলাম। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোর হাতে আঁচলে মোড়ানো ওগুলো কি রে? কুবের দাদা মাঝ নদীতে মাছ ধরতে গিয়েছিল, আজকে সে অনেক মাছ পেয়েছে। আমাদের ঘরে আজ তরকারি নেই, সেটা শুনে আমাকে কিছু কুচো চিংড়ি দিল, সেগুলোকে আঁচলে মুড়িয়ে নিয়ে তারপর এসেছি। কুবের ছেলেটা বড্ড ভালো রে। তোদের তো কুবের আর বিমল বানের জলে ভেসে আসতে দেখে পাড়ে উঠিয়েছিল। আর সেই তখন থেকেই আমরা তোমার কাছে, তাই না ঠাকুমা? হ্যাঁ রে দিদি ভাই। এই অনেক গল্প শুনেছি, এবার আমায় খেতে দে না দিদি, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমার হয়ে গেছে। তুই ঠাকুমার পাশে বস, আমি এক্ষুনি তোদের খেতে দিচ্ছি। এই নে, এই কুচো চিংড়িগুলো একটা বাটিতে তুই রেখে দে, দুপুরে বরং রান্না করা যাবে। এখন যা, ঠাকুমার পাশে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। কই গো, আমার দুপুরের খাবার কি আজকে জুটবে না নাকি? ঘরে এত লোক থাকতে আমার খাবার এখনো এলো না কেন? এই নিন আপনার খাবার। এ কি তুমি? তোমাকে না কতবার বলেছি আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি আমি। এত বলবার পরেও কেন এসেছো তুমি আমার সামনে? আসলে বর্দি আর মেজদি তাদের ঘরে সাজগোজ নিয়ে ব্যস্ত, আর আপনিও অভুক্ত আছেন, তাই ভাবলাম আমিই খাবারটা দিয়ে যাই। আমি অভুক্ত থেকে মরে গেলেও তোমার হাতের জল স্পর্শ করব না কখনো। যে আমার মেয়েদেরকে বানের জলে ভাসিয়ে দিতে পারে তার হাতের খাবার তো আমার কাছে বিশেষ সমান। ওরা কি শুধু আপনারই মেয়ে ছিল? ওরা বুঝি আমার কিচ্ছু না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিদারুণ কষ্ট ভোগ করে আমি ওদের দুনিয়াতে এনেছি। আমি কি করে ওদের বানের জলে ভাসিয়ে দেব বলুন? তোমার ওই ন্যাকা কান্না দেখে আমার মন গলবে না। পিতাকে তার সন্তানদের থেকে যে মা আলাদা করে দেয়, যে মা সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, সে মা নয়, সে ডাইনি। অবশেষে এই অপবাদ শুনতে বাকি ছিল আমার ভগবান। তবে আপনি যাই বলুন আমি মেনে নেব। দয়া করে আমার সন্তানদের হারিয়ে ফেলার জন্য আমাকে দায়ী করবেন না। তোমার অসাবধানতার জন্যই আমার মেয়েরা আজকে আমার কাছ থেকে হারিয়ে গেছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও আমি জানি না। আমি তো কম চেষ্টা করিনি ওদের বানের জল থেকে উদ্ধার করার জন্য, কিন্তু আমি নিজেই যে ডুবে গিয়েছিলাম। পরে কমল হাজরা আমাকে জল থেকে উঠিয়েছিল। থাক, তোমার আশারে গল্প শোনবার ইচ্ছে আমার মোটেই নেই। এখন আমার সামনে থেকে যাও তো দেখি, তোমার মুখ দেখলে আমার দিনটাই খারাপ যাবে। যাও। ঠাকুমা, ও ঠাকুমা, আমাদের আজকে একটা গল্প শোনাও না। তোমার কাছে কতদিন গল্প শুনি না। এখন আর গল্প গুজব করতে ভালো লাগে না রে দিদি ভাই। এখন বাস্তবে যেসব কাজ ঘটছে তা যে গল্পের থেকেও বিভীষিকাময়। কেন ঠাকুমা, কি হয়েছে? চারিদিকে দেখছিস না কত খারাপ ঘটনা ঘটছে। সম্পত্তির জন্য মানুষে মানুষে হানাহানি তো লেগেই রয়েছে। নিজের আপনজনদের ক্ষতি করতেও মানুষ এখন দ্বিধা বোধ করে না। সেটা তুমি ঠিকই বলেছ ঠাকুমা। এখন আর মানুষের মাঝে ভালো দিকগুলো তো দেখাই যায় না। মানুষ এখন নিজের স্বার্থের জন্য কত খারাপ কাজ করে। কি জানি,
হয়তো আমরাও কারোর রোষের শিকার হয়েই ওই বানের জলে ভেসে এসেছি। না হলে দুটো বাচ্চা কিভাবে বানের জলে ভেসে আসে বলো তো? হয়তো তাই হবে, আবার অন্য কোনো দুর্ঘটনাও হতে পারে। সে যাই হোক, তবে কিছু একটা তো আছে। যদি কখনো সুযোগ আসে তবে সত্যের উদ্ঘাটন অবশ্যই হবে। সে তো অবশ্যই হবে। এখন চলো আমরা বরং গিয়ে খেয়ে নিই, আমার বড্ড খিদে পেয়েছে। আর তাছাড়া রাত তো অনেক হলো, ঘুমাতে যেতে হবে। সকালে আবার বিমল কাকার বাড়িও তো যেতে হবে। কেন? বিমলের বাড়ি কেন যাবি? তোমাদের তো বলতেই মনে নেই, কাকিমা বড্ড অসুস্থ, তার পেটের ব্যামো হয়েছে। তাই ভাবলাম একবার গিয়ে বরং দেখে আসি। বেশ তো, আমরাও তাহলে সকালে তোর সাথেই যাব। কাকিমার শরীর খারাপ, আর আমরা দেখতে না গেলে হয় নাকি? বিমলের বউটা বিপদে আপদে আমাদের কত সাহায্য করেছে, যেতে তো হবেই। এখন চল, রাতের খাবার খেয়ে বরং তাড়াতাড়ি শুয়ে পড়ি। তোমরা বসো এখানে, আমি তোমাদের খাবার আনছি। তা কি রান্না করেছিস তোরা দিদিভাই? কুচো চিংড়ি আর ডাল বেটে বড়া বানিয়েছি, আর ওই দুপুরের পাট শাক আছে। ওতেই আমাদের ভালো মতন হবে। চল খেতে বস। হ্যাঁ হ্যাঁ, আবার সকালে তো উঠতে হবে। দেখো দিদি, দেখো আমার সীতাহারটা এখনো কেমন জল জল করছে। মনে হচ্ছে আজই শ্যাকরার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। আমার তো বিছা, সীতাহার, নুপুর সব এখনো একদম ঝকমকে আছে। এই গয়না ছাড়াও আবার আমাদের কাছে তো ছোট বউয়ের গয়নাও আছে। সেই গয়নাগুলো আমরা দুজনে ভাগ করে নিলে কেমন হয় বলো তো দিদি? কথাটা তুই মন্দ বলিসনি রে মেজো, সব তো এখন আমাদেরই। ওর মেয়ে দুটো বানের জলে ভেসে গিয়ে আমাদের একেবারে সব পথ খুলে গেছে। কর্তা অসুস্থ হলে বা মারা গেলেও তো এই জমি জমা, এই সকল সম্পত্তি আমাদের হবে। তখন আমাদের হুকুমে পুরো গ্রাম চলবে দিদি। এ তুই কি কথা বলছিস মেজো? হাজার হলেও সে তো আমাদের স্বামী। সন্তান না হওয়ায় আমাদেরকে কম লাঞ্ছনা তো দেননি তিনি। আর এখন আমাদের হাতে সব চলে আসলে ভাবো তো কেমন হবে। তা কিন্তু তুই মন্দ বলিসনি। বাবা বাবা বাহ, তোমাদের এই দুই নমুনাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল। সারা দিন খালি গয়না নিয়ে পড়ে থাকো। দ্যাট তো ছোট বউ কি এমন রাজকাজ করে দেয় শুনি, যা আমরা করে দিতে পারি না? কাজের বেলায় অষ্টরম্ভা আর কথার বেলায় মুখ দিয়ে খই ফোটে। বলি, রাত তো কম হলো না, আমাকে কি খেতে দেবে না নাকি তোমরা? কেন, ছোট রান্না করেনি বুঝি? সে রান্না করলেও খেতে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। কিন্তু তোমাদের মন পড়ে আছে তো এই গয়নার ভেতর। দাও, এগুলো আমাকে দাও, এগুলো সিন্ধুকে উঠিয়ে রাখবো আমি। এ কি কথা? এগুলো তুমি কেন নেবে? বেশ, এখন পড়ে থাকো, কিন্তু সকালের মধ্যে সব ফিরিয়ে দেবে। এগুলো কাছে থাকলে তোমাদের কোনো কাজে মন বসবে না। আর হ্যাঁ, বানের জল আসতে শুরু করেছে, কালকে আমি নদী ভ্রমণে যাব। কাজ নিয়ে যত কথা আমাদেরকেই শোনায়। কি না করেছি এই সংসারের জন্য শুনি, বিনিময়ে সারাটা জীবন শুধু কথাই শুনে গেলাম। কাল তো কর্তা বানের জল দেখতে যাবে। সেখানে গিয়ে যদি সে ভেসে যায় তবে আমাদের আর এত লাঞ্ছনা সহ্য করতে হবে না। বেশ হবে, যা এখন সব গুছিয়ে নিয়ে ঘরে যা দেখি। তা গয়না ফেলে হঠাৎ বানের জল দেখতে আসবার স্বাদ হলো কেন তোমাদের? তা কি করব শুনি, গয়নাগুলো তো তুমি নিয়েই নিয়েছো, তাই ভাবলাম তোমার সাথে এসে বানের জল কেমন এসেছে সেটাই বরং দেখে যাই। যাক, সদ্বুদ্ধির উদয় হয়েছে তাহলে দেখছি। সে না হয়ে কি উপায় আছে?
সদ্বুদ্ধি না হলে যে আমরা আর এই গ্রামের রাজত্ব করার স্বপ্ন দেখতেই পারবো না। মানে কি বলতে চাইছো তোমরা? আজ তুমি এই বানের জলে ভেসে যাবে, আর আমরা হব এই গ্রামের প্রধান। আমাদের কথায় এবার এই গ্রাম চলবে। তোমাদের সাহস তো কম নয়। আহ! এখন চল মেজো, তাড়াতাড়ি গিয়ে দুজনে মিলে গ্রামে খবরটা ছড়িয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দিদি। শুনলাম মাঝ নদীতে নাকি খুব মাছ হচ্ছে কিছুদিন ধরে। তুমি ঠিকই শুনেছো দাদা। বৌমনি অসুস্থ ছিল যখন, তখন আমি একবার মাঝ নদীতে গেছিলাম। তা হ্যাঁ রে কুবের, মাছ পেয়েছিলিস? হ্যাঁ দাদা, অনেক মাছ পেয়েছিলাম। সেই মাছ বিক্রি করি তো কিছু টাকা তোমাদেরকে দিয়ে এলাম, মানে বৌমনিকে বৈদ্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও হ্যাঁ, এবার মনে পড়েছে রে। কিরে ছায়া, কেমন আছিস মা? আমি ভালো আছি কাকা। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি রে ছায়া। তা আজকে মাছ ধরে যাবার পথে তোকে মাছ দিয়ে যাবো ক্ষণ। ঠিক আছে কুবের দাদা, তোমরা নৌকা নিয়ে ফিরে আসলে আমি এক পাক ঘুরে যাব নদীর পাড় থেকে। আরে আরে, ওটা বানের জলে কি ভেসে আসছে? দেখে তো মানুষ বলে মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। চলো চলো, টেনে ওটাই ওকে। উঠিয়ে ওনাকে পাড়ে নিয়ে এসো। হ্যাঁ, লোকটা জীবিত আছে এখনো, কিন্তু এ গায়ে বা আশেপাশে তো এই লোকটাকে কখনো দেখিনি। আমিও তো ঠিক চিনতে পারলাম না ওনাকে। এখন লোকটাকে নিয়ে কি করি বলো তো আমরা? লোকটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। এভাবে এখানে পড়ে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে তো। বেশ কুবের, তুই ছায়ার সাথে লোকটাকে গয়া পিসির বাড়িতে নিয়ে যা। আজকে না হয় আমি একাই মাছ ধরে আসি। ঠিক আছে দাদা, ঠিক আছে। মায়া, ও মায়া দিদি ভাই, একবার বাইরে আয় তো দেখি। কি হয়েছে ঠাকুমা, আমায় ডাকছো কেন? কাল বিকেলে পানগুলো এনেছিলাম, এখন না ধুয়েই আমি পান সাজাতে বসে পড়েছি। আমাকে এক ঘটি জল এনে দিবি দিদি ভাই? এখন আর পান জলে ধুতে হবে না ঠাকুমা। কাল সন্ধেবেলায় আমি সব পান ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই জন্যই তো আমি দেখে পান সাজতে বসে পড়লাম। দেখতে তো একদম সতেজ আর পরিষ্কার দেখাচ্ছে। এ কি? কে এলো? বানের জলে ভেসে এসেছে, তাই আমরা বাড়িতে নিয়ে এলাম। আমি এখন গেলাম, আমার একটু কাজ আছে। হ্যাঁ, চোখ মুখে জলের ছিটা দে ছায়া। তা তুমি কে বাবা? বানের জলে তুমি ভেসে আসলে কি করে? আমি কোথায়? আপনি এখন কদমতলিতে আছেন। বানের জলে ভেসে নদীপথে এখানে চলে এসেছেন, তাই আমার বোন আপনাকে বাড়ি নিয়ে এলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই দুই মেয়ে আজ থেকে বছর 15 আগে বানের জলে ভেসে এসেছিল, আর আজকে তুমি এলে বাবা। কি, এরা বানের জলে ভেসে এসেছিল? এদের শরীরে কি পোশাক ছিল তখন? ওদের শরীরে যেসব জামা কাপড় ছিল তা দেখে অনুমান করতে পেরেছিলাম যে এরা খুব ভালো ঘরের কোনো মেয়ে হবে। আর হাতে দুটো বাজু ছিল, তাই না? এই যে দেখুন, আমাদের হাতের বাজু। কিন্তু আপনি কি করে জানলেন? কারণ তোরা যে আমারই মেয়ে। আমি হলাম গিয়ে কুসুমপুরের মোড়ল। আমার হারিয়ে যাওয়া দুই মেয়ে তোরা, বানে ভাষা দুই বোন এখানে চলে এসেছিস। সত্যি? তুমি তাহলে আমাদের বাবা? কিন্তু আমাদের মা কোথায়?
সব বলবো। এখন আমার সাথে বাড়ি চল তোরা। আমাদের সাথে কিন্তু ঠাকুমাও যাবে, তাকে ফেলে আমরা কোথাও যাব না। অবশ্যই যাবে। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার জন্য আমি যা করতে পারবো সেটাই করব। এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে বাবা, চলো তবে বাড়ির দিকে যাওয়া যাক। তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে আমাদের জন্য খাবার গরম কর, যা। কিন্তু একটু আগেই তো আমি তোমাদের জন্য রান্না করেছি বর্দি, খাবার তো এখনো গরমই আছে। তোকে যা বলা হয়েছে তাই কর, এত কথা কেন বলিস শুনি? দাসীবাদী হয়েছিস, দাসীর মতোই থাকবি। কে দাসী আর কে গিন্নি সেটা আমি ঠিক করবো এ বাড়িতে। এ কি, তুমি তুমি কি করে বেঁচে ফিরলে? বানের জলে ভেসে গিয়ে আজ পর্যন্ত কেউ তো বেঁচে ফিরতে পারেনি। বিধাতা যদি আয়ু রাখে তবে কারোর সাধ্য নেই তাকে মেরে ফেলবার। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা ইচ্ছে করে আপনাকে ধাক্কা মারিনি। তোমাদের কোনো ক্ষমা হবে না। তোমাদের কুবুদ্ধি শুনে আমি ছোট বউকে অনেক লাঞ্ছনা দিয়েছি। তবে আজকে সবাই আরও একটা সত্যি কথা জেনে নিন। আজ থেকে 15 বছর আগে আমি যখন আমার মেয়েদেরকে নিয়ে বানের জল দেখতে গিয়েছিলাম, তখন বড়দি আর মেজদি মিলে আমার মেয়েদেরকে বানের জলে ফেলে দিয়েছিল। তুমি আমাকে আগে কেন বলনি গিন্নি? অনেকবার বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন তো আপনি আমার কথা শুনতেই চাইতেন না। আবার ভুল হয়ে গেছে গিন্নি, তুমি আমাকে ক্ষমা করো। তোর মেয়ে হারায়নি রে মা, এই যে মায়া আর ছায়া, তোর বানে ভেসে যাওয়া দুই মেয়ে। কি সত্যি? হ্যাঁ গিন্নি, হ্যাঁ। আয় মা, তোরা আমার বুকে আয়, এই অভাগীর কোল শান্ত কর এবার। এবার বলো তোমাকে কি শাস্তি দেব? পুলিশ ডাকবো নাকি পঞ্চায়েতে বিচার করব? আমাদের যে বড্ড ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে এবার ক্ষমা করে দাও। তোমাদের কোনো ক্ষমা নেই। তোমাদের জন্য আমি ছোট গিন্নিকে অনেক নির্যাতন করেছি। তোমাদের জন্য আমার মেয়েদের 15টা বছর নষ্ট হয়েছে। ভালোই ভালোই এ বাড়ি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু পঞ্চায়েত ডেকে চাবুক মারাবো তোমাদের পিঠে।